আপু, আমার চুলগুলো একটু সুন্দর করে বেঁধে দাও তো। হ্যাঁ বোন, দিচ্ছি, দাঁড়া। লিমা ও লিসা দুই বোন, একে অপরকে খুব ভালোবাসতো তারা। লিসা ছিল ছোট বোন আর লিমা ছিল বড়। লিমার সবচেয়ে প্রিয় ছিল ওর ছোট বোন লিসা। লিসা ছিল সেই গ্রামের সবচেয়ে সুন্দরী, তাই সবাই লিসাকে খুব আদর করত। লিসাও খুব মিষ্টি ছিল। আপু, আমি একটু বাইরে রুমিদের সাথে ঘুরে আসি। এখন দুপুর সময়, তুই বাইরে কেন যাবি? আপু, সারাদিন এভাবে ঘরে থাকতে কি আর ভালো লাগে বলো তো? তোকে বাইরে যেতে দিতেও তো আমার ভয় লাগে বোন। তুই ছাড়া আমার আর তো কেউ নেই, তাই না? বাবা মা তো আগেই আমাদের ছেড়ে চলে গেল। তুই তো আমার একমাত্র সম্পদ বোন। তুমি চিন্তা করো না আপু, তুমি থাকতে আমার কিছুই হবে না। একদম নিশ্চিন্তে থাকো। এখন যাই আপু, তাড়াতাড়ি চলে আসবো। প্লিজ আপু, যাই না। হ্যাঁ হ্যাঁ, যা তবে, একদম সাবধানে। ঠিক আছে আপু। এরপর লিসা খুশি হয়ে বাইরে চলে যায় আর ওর বান্ধবীদের সাথে খেলতে চলে যায়। ঠিক সেই সময় এক রাক্ষস আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সেই রাক্ষসের নজর পড়ে লিসার উপর। রাক্ষস লিসার রূপ দেখে পাগল হয়ে যায় আর লিসার সামনে এসে দাঁড়ায়। আরে, কত সুন্দর মেয়ে! আমি তো আগে এত সুন্দর মেয়ে কখনোই দেখিনি। আমি এই মেয়েকেই বিয়ে করব। আরে আরে, কে তুমি? কি ভয়ঙ্কর দেখতে! বাপরে, এখানে কি তোমার? হা হা হা! তোর মতো সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি। তোকে আমি বিয়ে করব। হা হা হা! কি বললে? তোমার মতো ভয়ঙ্কর দেখতে কাউকে আমি বিয়ে করব? যাও, তুমি এখান থেকে যাও। তোমাকে দেখে আমার ভয় লাগছে। সাথে তো আমি তোকেও নিয়ে যাব। এই বলে রাক্ষস লিসাকে নিয়ে আকাশে উড়ে যায় আর লিসা ভয়ে চিৎকার করতে থাকে। বাঁচাও আপু, বাঁচাও আমাকে, বাঁচাও! রাক্ষস লিসাকে নিয়ে চলে যায় আর লিসার বান্ধবী দৌড়ে গিয়ে লিমাকে সব কথা খুলে বলে। কি কি বলছিস তুই? ও আমার একমাত্র বোন। ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো কি নিয়ে? হে উপরওয়ালা, তোমার এ কেমন বিচার? আমার একমাত্র বাঁচার ভরসা বোনটাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। আমি এখন পাবো কোথায় আমার বোনকে? এখন কাঁদতে কাঁদতে লিমা জঙ্গলের দিকে যেতে থাকে আর আশেপাশে খুঁজতে থাকে। পুরো জঙ্গল খুঁজে ফেলে, কিন্তু লিসার দেখা কোথাও পায় না। লিসা কোথায়? কোথায় আমার বোন? কোথায় পাবো? হে উপরওয়ালা, আমাকে সাহায্য করুন। যেভাবেই হোক আমার বোনকে খুঁজে বের করতে সাহায্য করুন। লিমা একা একা এভাবে কথা বলছিল আর কাঁদছিল। তখনই ও হঠাৎ দেখতে পায় একটা ঋষি বাবা সেখান থেকে আসছে। লিমাকে কাঁদতে দেখে বাবা এসে বলে, কি হয়েছে মা তোমার? তুমি এভাবে কান্না কেন করছো? খুলে বলো আমাকে। আমি যদি কোনোভাবে তোমাকে সাহায্য করতে পারি। আমার বোনকে রাক্ষস তুলে নিয়ে গেছে, বলেছে তাকে নাকি বিয়ে করবে। সেই রাক্ষস কোথায় গেছে না গেছে আমি কিচ্ছু জানি না, কোথাও খুঁজে পাচ্ছি না। তোমার বোনকে যে রাক্ষস তুলে নিয়ে গেছে, সেই রাক্ষস থাকে এই বন পেরিয়ে একটা নদী পার হয়ে একটা বড় প্রাসাদে। সেই প্রাসাদটি অনেক পুরনো আর ভাঙাচুরা। আর সেই প্রাসাদেই থাকে এই রাক্ষস। এই রাক্ষসটি ছিল একজন রাজপুত্র। রাজপুত্র? রাজপুত্র একজন রাক্ষস কি করে হলো?
এক ডাইনি বুড়ির অভিশাপে সে রাজপুত্র রাক্ষস হয়ে গেছে। তবে এই রাক্ষস আবার আগের মতো কিভাবে হবে? এই নাও, এই পানীয়টা তুমি তোমার সাথে নিয়ে যাও, আর সেই প্রাসাদে যাওয়ার পর এই পানীয়টা সেই রাক্ষসের উপর ছিটিয়ে দিবে, তবে ও আবার আগের মতো হবে। আপনাকে ধন্যবাদ ঋষি বাবা। হ্যাঁ, আর রাস্তায় যদি তোমার কোনো বিপদ হয় তবে এই পানীয় তোমাকে সাহায্য করবে। এই বলে সেই ঋষি বাবা সেখান থেকে চলে যায় আর লিমা তার বোনের খোঁজে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে এই রাক্ষস, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি তোমাকে কখনোই বিয়ে করব না। কিন্তু তোমাকে আমার পছন্দ হয়েছে, আর আমি চাই সারা জীবন তোমার সাথেই থাকতে। কিন্তু আমি চাই না, তোমার মতো কুৎসিত কোন রাক্ষসকে আমি বিয়ে করব না। তোমার কাছে এখন আর কোনো উপায় নেই, তোমাকে আজ থেকে এখানেই থাকতে হবে, কারণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমাকে তুমি এখানে কেন এনেছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কখনোই ছাড়বো না। লিসা এখানে থাকতে চায় না আর কখনোই সে রাক্ষসকে বিয়ে করবে না। আর অন্যদিকে লিমা সেই প্রাসাদের খোঁজে এগিয়ে আসতে থাকে। এভাবে কয়েকদিন কেটেই যায়। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর লিমা সেই প্রাসাদে পৌঁছে যায়। অবশেষে আমি প্রাসাদে পৌঁছাতে পেরেছি। এবার আমি আমার বোনকে যেভাবেই হোক আমার ফিরিয়ে নিয়ে যাব। এই বলে লিমা প্রাসাদের ভিতরে যায়। প্রাসাদের ভিতরে যেতেই রাক্ষস হুঙ্কার দিয়ে ওঠে। এই, কে তুই? আর আমার প্রাসাদে ঢুকতে দেওয়ার সাহস কে দিয়েছে তোকে? তুমি আমার বোনকে ধরে কেন নিয়ে এসেছো? দুনিয়াতে আমার বোন ছাড়া আমার আপন বলতে কেউ নেই। তুমি এমনটা কেন করেছো? আর আমার বোন কোথায়? তোমার যেমন আর কেউ নেই তেমন আমারও নেই। আমাকে সবাই ভয় পায়, তাই আমি তাকে নিয়ে এসেছি আমার সঙ্গী করে রাখার জন্য। তুমি এখান থেকে চলে যাও, না এখানে আজ তোমার মরণ হবে। চলে যাও বলছি। আমি গেলে আমার বোনকে আমার সাথে নিয়ে যাব। লিসা, লিসা, বোন কোথায় তুই? তুই এভাবে শুনবি না, তোকে তো আমি। রাক্ষস এ বলে লিমাকে মারার জন্য যে এগোতে যাবে, অমনি লিমা সেই ঋষি বাবার দেয়া পানি রাক্ষসের দিকে ছিটিয়ে দেয়। আর তখনই পুরো প্রাসাদ আলোকিত হয়ে যায়। আর তখনই সেই রাক্ষস এক সুদর্শন রাজপুত্রে পরিবর্তন হয়। আর তখন লিসাও চলে আসে। আর লিমাকে দেখে লিসা লিমাকে জড়িয়ে ধরে। আপু, তুমি এসেছো, এসেছো আপু। আর একে? ওনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজপুত্র, কিন্তু রাক্ষস কোথায়? তখনই লিমা লিসাকে সব কথা খুলে বলে। তখন রাজপুত্র বলে, আমাকে তোমরা ক্ষমা করে দিও, আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, তার জন্য আমি দুঃখিত। লিসা, তুমি কি আমাকে বিয়ে করবে? লিসা লিমার দিকে তাকায়। লিমা মাথা নাড়ায়। লিসাও রাজি হয়ে যায়। ঠিক তখনই পুরো প্রাসাদ আবার আগের মতো হয়ে যায়। লিসা রাজপুত্রকে বিয়ে করে আর তারা সেখানে সুখে বসবাস করতে থাকে। আর এভাবেই লিমা তার বোন লিসাকে খুঁজে পায়। একদা এক গ্রামে বাস করত মণি। মণি ছিল খুব শান্ত আর মিষ্টি একটা মেয়ে, কিন্তু তার মা ছিল না এটা বলা যায় না, কারণ ওর মা ছিল একটা সৎ মা আর একটা সৎ বোন। সৎ মা আর সৎ বোন মণিকে একদমই সহ্য করতে পারতো না। মণি, এই মণি,
নবাব জাদি কোথায় তুই? কাজ কামের কোনো বুঝতেন নেই? মণি, এই মণি। হ্যাঁ মা, এই তো একটু ঘরের পেছনে ঘাস পরিষ্কার করছিলাম। সারা দিন কাজ চুরি করার চিন্তা ভাবনা, তাই না? যা জলদি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আয়। হ্যাঁ মা, আমি এখনই যাচ্ছি। যত সব কাজ ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা। মণি কোনো কথাই বলে না। কোনো কথা বললেই উল্টা আরো অনেক কথা শুনতে হবে, তাই চুপ থাকাটাই ভালো। এইভাবেই মণির দিন কাটতো। সারাদিন মণিকে দিয়ে ওরা সব কাজ করিয়ে নিত, তাও আবার কথাও শোনাতো। মণি থালা বাসন মেজে নিয়ে আসে, আর মেজে নিয়ে আসার সাথেই এখন যা, আগে কাপড়গুলো ধুয়ে আন। যা জলদি। মা, বোন তো খাচ্ছে, আমাকেও কিছু খেতে দাও না। সকাল থেকে কাজ করতে করতে খুব খিদে পেয়ে গেছে আমার। ওরে কালমুখী, আমার মেয়ে খাচ্ছে আর তোর নজর গেছে ওর খাবারের দিকে। যা বলছি জলদি এখান থেকে। মণি মন খারাপ করে কাপড় নিয়ে ঘাটে চলে যায়। কিছুক্ষণ পর সব কাপড় ধুয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে মণি ক্লান্ত হয়ে ঘরের দরজায় বসে। তখনই মণির সৎ বোন সেতু বেশ কিছু পরিষ্কার কাপড় নিয়ে এসে মণির সামনে দাঁড়ায়। কি রে দিদি, বসলি কেন? যা যা, এই কাপড়গুলো ধুয়ে আন। কেন রে? এগুলো তো সব পরিষ্কার কাপড়, আর এসব তো সপ্তাহখানিক আগেই কেচেছিলাম। আজ আমি আর ধুতে পারবো না। এগুলো পরিষ্কার তাই না? তবে এই নে। নে এবার, হলো তো ময়লা। যা, এবার এগুলো ধুয়ে নিয়ে আয়। না সেতু, আমি পারবো না। তবে রে, তাড়া তুই। মা, মা, দেখো, আমি মনিকে কাপড় কাচতে বলেছিলাম, বললো কিনা পারবে না, আবার বলে আমি পারবো না। যা তুই গিয়ে ধুয়ে আন। কি? ওর এত বড় সাহস আমার মেয়ের মুখের উপর কথা? চল তো দেখি। এই বলে মনির সৎমা রাগে ফুপিয়ে মনির সামনে আসে। মনি ভয় পেয়ে উঠে দাঁড়ায়। কি রে পোড়ামুখী, তুই আমার মেয়ের মুখের উপর কথা বলিস? তোর তো সাহস কম না? যা এখনই এই কাপড়গুলো ধুয়ে নিয়ে আয়। মা, এইগুলো তো একদম পরিষ্কার কাপড়, আবার কেন ধুতে হবে? তুই তো দেখি মুখে মুখে কথা বলছিস। এখন তুই যাবি নাকি তোর পিঠে লাঠি ভাঙবো? না মা, আমি এখনই যাচ্ছি। মনি মন খারাপ করে সেই সব কাপড়গুলো নিয়ে ঘাটে চলে যায়, আর কাঁদতে কাঁদতে বলে, মা, তুমি যখন গেলে তখন সাথে আমাকে কেন নিয়ে গেলে না? আমি যে আর সইতে পারছি না এত অত্যাচার। না, আমি আর বাড়ি ফিরবো না। যেখানে দু চোখ যায় সেখানেই চলে যাব। মনি এভাবে একাই কথা বলছিল। তখনই ও দেখতে পায় নদীর মাঝে নৌকা ভিড়ছে। মনি মাঝিকে উদ্দেশ্য করে বলে, মাঝি ভাই, ও মাঝি ভাই, একবার এখানে আসবে? আমাকে নদীর ওপারে নিয়ে যাও না। আসছি গো মেয়ে, আসছি। মাঝি মনির হাঁক শুনে আর কাছে আসে আর বলে, যাবে কোথায় গো মেয়ে? আমার কি আর কোথাও যাওয়ার জায়গা আছে? আমাকে তুমি নদীর ওপারে রেখে আসো। ওপারে কি তোমার কেউ থাকে? শুনেছি ওপারে নাম না জানা অনেক জীবজন্তু আসে। যাচ্ছ তো? তবে সাবধানে থেকো সেখানে। ঠিক আছে। তারা এভাবে কথা বলতে বলতে নদীর ওপারে চলে যায়। মিনু নৌকা থেকে নেমে মাঝিকে বিদায় দেয়। ওপারে ছিল গহীন বন। মনি প্রথমে এ নিয়ে ভাবে না, কিন্তু ও যতই হাঁটে বন যেন আরো গভীর হতে থাকে। এ কি, আমি কোথায় আসলাম? চারদিকে শুধু গহীন বনটাই।
বনটা যেন আরো গভীর হতে শুরু করেছে, আর এদিকে রাতও হয়ে যাচ্ছে। আমার তো খুব খিদেও পেয়েছে। না, আর একটু এগিয়ে দেখি। এই বলে মণি সামনে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে মণি দেখতে পায় সামনে আছে ছোট একটা কুঠির। তা দেখে মণির চোখে একটু আশা জাগে। ও কুঠির কাছে যায়। কেউ কি আছো? আমি অনেক ক্ষুধার্ত, আর রাত হয়ে গেছে। থাকার মতো কোনো জায়গাও নেই। আমাকে আজ রাতটা কোনোভাবে এই কুঠুরিতে আশ্রয় দিবে? মণি যেই জঙ্গলে গিয়েছিল সেখানে থাকতো এক রাক্ষস। কেউ কখনই সেই জঙ্গলে আসতো না, কেউ রাক্ষসের কথা জানতো না। তবে এই জঙ্গলে আসলেই যে বিপদ হবে এটা সবাই জানতো। রাক্ষস ঘর থেকে বেরিয়ে আসে। কে গো তুমি মেয়ে? এখানে কি তোমার? আমি হলাম মণি। আমি জঙ্গলে এসেছি। সারাদিন এভাবে হেঁটে আমি খুব ক্লান্ত ও ক্ষুধার্ত। তোমার এখানে কি আমাকে একটু আশ্রয় দিবে? তোর ভয় লাগছে না? আমি একটা রাক্ষস তোর সামনে দাঁড়িয়ে আছি। যদি আমি তোকে খেয়ে ফেলি? খাবে? তবে খেয়ে নাও। আমাকে খেয়ে যদি তোমার ক্ষুধা মিটে তবে তাই করো। আমার জীবনেরও তো এমনিতেও কোনো মূল্য নেই, আর যাওয়ারও তো কোনো জায়গা নেই। নাও, তবে খেয়ে নাও। কেন? কি এমন কষ্ট তোমার? এরপর মণি রাক্ষসকে সব কথা খুলে বলতে থাকে। আর অন্যদিকে মণি বাড়ি না ফেরায় মণির সৎমা বলে, কি ব্যাপার, এই মণি এখনো এলো না কেন? সেতু, যা তো ঘাটে গিয়ে দেখে আয় তো। সেতু মণিকে খুঁজতে যায়, কোথাও পায় না। ঘাটে মাঠে কোথাও নেই মণি। সেতু দৌড়ে তার মায়ের কাছে আসে। মা মা, মনিকে আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। আমার মনে হয় ও বাড়ি ছেড়েছে। এই মণি কি তবে বাড়ি ছেড়ে পালালো? যাক বাবা, ভালোই হলো। এখন তো আমাদেরই শান্তি। মণি না থাকায় মণির সৎমা খুশি হয়। আর রাক্ষস মণির এমন করুণ কাহিনী শুনে বলে, তোমার তো ভারী কষ্ট, তবে তোমার যেহেতু কোথাও যাওয়ার জায়গা নেই, সেহেতু তুমি আমার সাথে এখানেই থেকে যাও। সত্যি বলছো? এ তো অনেক ভালো হবে। আমি সব কাজ করতে পারি। আমি তোমাকে রান্না করেও খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে ভয় পেও না। মণিকে রাক্ষস তার কাছে আশ্রয় দেয়। মণি সারাদিন বাড়ির সব কাজ করত, ঘর পরিষ্কার, রান্না বান্না, আর রাক্ষস বসে বসে মণির কাজকর্ম দেখত। রাক্ষস, ও রাক্ষস, আসো খেয়ে নাও। আমার রান্না শেষ হয়েছে। মণির ডাকে রাক্ষস গিয়ে খেতে বসে। খাওয়া দাওয়া শেষ করে রাক্ষস তৃপ্তির ঢেকুর তোলে। বাহ, তুমি তো অনেক ভালো রান্না করতে পারো। কবে যে এত ভালো রান্না খেয়েছি। রাক্ষস আর মণির মাঝে বেশ ভাব হয়ে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন সেই রাক্ষস হঠাৎ অসুস্থ হয়ে যায়। মণি তার গায়ে হাত দিয়ে দেখে, এ কি, তোমার গায়ে তো অনেক জ্বর। এখনই জলপট্টি দিতে হবে। মণি রাক্ষসের মাথায় জলপট্টি দিয়ে দেয়। এভাবেই মণি রাক্ষসের যত্ন নিত। একদিন মণি বাইরে থেকে ভিতরে গিয়ে দেখে একজন সুন্দর সুদর্শন রাজকুমার খাটে শুয়ে আছে। তা দেখে মণি ভয় পেয়ে যায়। এই, কে আপনি? আর এখানে কেন? রাক্ষস কোথায়? মণি, তুমি ভয় পেও না, আমি রাক্ষস। আমি হলাম বনশা রাজা রাজকুমার। একদিন আমার জন্য এক ঋষির ধ্যান ভেঙেছিল, তাই সে আমাকে অভিশাপ দিয়েছিল যে যতদিন না অপরিচিত কেউ মন থেকে আমার যত্ন নিবে ততদিন আমি রাক্ষস হয়ে এই বনেই থাকবো।
আজ তোমার এত আদর যত্নের কারণে আমার অভিশাপ ভেঙেছে। চলো মণি, তুমি আমার সাথে চলো। আমি কোথায় যাব রাজকুমার? আমার সাথে আমার রাজ্যে চলো। এরপর মণি রাজকুমারের সাথে তার রাজ্যে যায়। রাজকুমার আবার তার রাজ্যে ফিরে আসার রাজ্যবাসী খুশির সীমা থাকে না, আর রাজকুমার মণিকে বিয়ে করে। এই খবর মণির সৎমা আর সৎবোনের কাছে যায়। তারা এসব শুনে হিংসায় জ্বলতে থাকে। কোমলনগর নামে এক রাজ্যে বাস করত শালুকুমার। সে ছিল সেই রাজ্যের রাজা। তার ছিল 2 রাজপুত্র। রাজা শালুকুমার তাদের খুব ভালোবাসতো। তাদের 2 ভাইকে রাজা খুব আদরে বড় করেছে। কিন্তু বড় রাজপুত্র ছিল অহংকারী আর স্বার্থপর, আর ছোট রাজপুত্র ছিল খুব দয়ালু আর পরোপকারী। একদিন রাজা তার 2 রাজপুত্রকে ডাকে আর বলে, তোমাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে। কি এমন জরুরি কথা যে এখানে ডেকে এনে বলতে হচ্ছে? কি কথা বাবা, বলুন আপনি, আমরা শুনছি। তোমাদের কিছুদিন পর রাজ্যভারের দায়িত্ব নিতে হবে, তাই আমি চাই তোমরা 2 ভাই রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়ো। এখানে ভ্রমণে বের হওয়ার কথা ঠিক আছে, আমি রাজ্যের বড় রাজপুত্র, তাই রাজ্যভারের দায়িত্ব আমার হওয়ার কথা। ছোট রাজপুত্র এখনো অনেক ছোট, ওর তো রাজ্য সামলানোর বয়স হয়নি। দাদা, আমার রাজ্যভার নেওয়ার জন্য কোনো ইচ্ছেও নেই। তুমি আমার বড় দাদা, তুমি রাজ্যভার নিবে। তবে চলো না আমরা রাজ্য ভ্রমণে যাই। না, বড় ছোট হিসেবে রাজ্যভার দিচ্ছি না। আমি যোগ্যতা অনুযায়ী রাজ্যভার যে কোনো একজনের হাতে তুলে দিব। বাবা, আপনি কি বলতে চাচ্ছেন আমি রাজ্য ভার নেওয়ার কোনো যোগ্যতা অর্জন করিনি? না, তুমি অনেক অহংকারী আর স্বার্থপর, তাই তোমার রাজ্য ভ্রমণ করা অনেক জরুরি। কথা না বাড়িয়ে যাও, বেরিয়ে পড়ো। তবে আমাদের সাথে সৈন্য সামন্ত দিন। তোমরা শুধুমাত্র 2 জনে 2টো ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ো, আর তোমাদেরকে কিছুই দেয়া হবে না। বাবা, আমরা এতে রাজি। এরপর 2 রাজপুত্র 2টো ঘোড়া নিয়ে তাদের রাজ্য ভ্রমণে চলে যায়। তারা তাদের নিজের রাজ্যটা পুরোটা ঘুরে দেখবে। 2 রাজপুত্র প্রথমেই একটা গ্রামে ঢুকে, আর তাদের সামনে একটা ভিখারি আসে। এসে বলে, বাবারা, তোমরা কি রাজপুত্র? পুরো রাজপুত্রের মতো দেখতে, আমাকে একটু সাহায্য করো না। আমাদের পথের সামনে থেকে সরে দাঁড়াও, আমাদের কাজের ব্যাঘাত ঘটিও না। দয়া করো বাবা, আমাকে সাহায্য করো। আমি অনেক দিন থেকে না খেয়ে আছি। আমি সত্যি অনেক ক্ষুধার্ত, কিন্তু না খেতে পারলে হয়তো মরেই যাব। তোর এত বড় সাহস, তুই তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ধরেছিস? রাজ্যের বড় রাজপুত্রকে ধরেছিস? জানিস এর জন্য আমি তোকে শাস্তি দিতে পারি। দাদা, কি করছো কি তুমি? সে অসহায় আর ক্ষুধার্ত, তাই সে তোমার কাছে সাহায্য চেয়েছে। সাহায্য না করলে করো না, তবে এমন ব্যবহার কেন করছো? আপনি এখানে আসুন, দাদার হয়ে আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। আমি ভিখারি, এসব আমাদের কিছুই মনে হয় না। এই নিন 5টা স্বর্ণ মুদ্রা, এতে আপনার হয়ে যাবে। তুমি অনেক ভালো ও দয়ালু, কিন্তু তোমার বড় দাদা অনেক অহংকারী। রাজপুত্র সবসময় দয়ালু, পরোপকারী ও শান্ত হতে হয়, তার একটাও তার মধ্যে নেই। আমাকে তোর জ্ঞান দিতে হবে না, যা আমার চোখের সামনে থেকে যা। এরপর ভিখারি সেখান থেকে চলে যায়। 2 রাজপুত্র আবারও তাদের যাত্রা শুরু করে। ঘোড়ায় চড়ে যেতে যেতে ছোট রাজপুত্র বলে, দাদা, সে ভিখারি একদম ঠিক কথাই বলেছে। তুমি রাজ্যভার নিতে চাচ্ছ, কিন্তু তুমি যদি এভাবেই থাকো তবে তো তুমি রাজ্য চালাতে পারবে না। এখন কি তুইও আমাকে জ্ঞান দেওয়া শুরু করলি নাকি? ছোট ছোটর মতোই থাক, বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করিস না। আমি আর রাজভ্রমণ করব না, আমি প্রাসাদে চলে যাব। কিন্তু দাদা, বাবা তো বলেছে পুরো রাজ্য ভ্রমণ করতে। বড় রাজপুত্র আর কোনো কথা না বলে প্রাসাদে চলে যায়।
কিন্তু ছোট রাজপুত্র একাই তার গন্তব্যে যেতে থাকে। অন্যদিকে রাজপুত্র একাই প্রাসাদে যায়। কি ব্যাপার বড় রাজপুত্র, তুমি এত তাড়াতাড়ি প্রাসাদে ফিরে এলে? আর তোমার ছোট ভাই কোথায়? বাবা, আমার শরীর খারাপ লাগছিল, তাই আমি প্রাসাদে ফিরে এসেছি। আর ছোট ভাই ভ্রমণেই আছে। রাজা আর রাজপুত্রকে কোনো কিছুই বলে না। অন্যদিকে ছোট রাজপুত্র পুরো রাজ্য ভ্রমণ করে রাজ্যে ফিরে। ছোট রাজপুত্র, তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। এরপর ছোট রাজপুত্র তার দাদাকে ডেকে নিয়ে আসে। তখন রাজা বলে, তো তোমরা রাজ্য ভ্রমণ করে কি দেখলে? বাবা, রাজ্যের অবস্থা খুবই বাজে। অনেক গরিব আর অসহায় রাজ্যবাসীরা অনেক কষ্টে আছে। তাদের সবাইকে সাহায্য করা আমার পক্ষে সম্ভব হয়নি। আর বড় রাজপুত্র, তুমি কি দেখলে? বড় রাজপুত্র কোনো কথাই বলে না। তখন রাজা আবার বলে, তবে বড় রাজপুত্র বলো, আমি কাকে রাজ্যভার দিব? তুমি ভিখারিকে দেখেও তার সাথে খারাপ আচরণ করেছো। তোমরা জানো সেই ভিখারি ছিল আমারই রাজকর্মী। মানে কি বলছেন বাবা আপনি? যা বলছি ঠিক বলছি। তোমাদেরকে পরীক্ষা করার জন্যই আমি এমন করেছি। তবে আমি আমার রাজ্যভার দিতে চাই ছোট রাজপুত্রকে। কিন্তু বাবা, তা কি করে হয়? কোনো কিন্তু নেই। তুমি তোমার অহংকারেই বড় মনে করেছো, তাই তোমার জন্য এটাই ঠিক। এরপর রাজা তার রাজ্যভার ছোট রাজপুত্রকেই দেয়। আর বড় রাজপুত্র তার ভুল বুঝতে পারে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।